চৈতির মুখোশ খুলে দিয়ে বিয়ের মণ্ডপেই চৈতিকে জব্দ করলো ঝিল আর সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল সবার সামনে একটা গান গেয়ে শোনায়, যেই গান শোনার পর সবারই খুবই ভালো লাগে আর বলে, ঝিল সত্যি রে, তুই গানটা এত ভালো গাস, এই গান নিয়ে তুই ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যা, আমরা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এর মধ্যেই তিতির চলে এসেছে চৈতির কাছে। চৈতি তখন বলে, কি ব্যাপার তিতির, তোমার চোখ মুখ দেখে এমন লাগছে কেন, সব ঠিক আছে তো? তখনই তিতির বলে, কেন তুমি কিছু শোনোনি? দুটো ঘটনা ঘটে গেছে। তখনই চৈতি বলে, কি ঘটনা ঘটেছে আমাকে বলো না, আমাকে তো কেউ কিছুই বলছে না আর আমি বুঝতেও পারছি না। তিতির বলে, তোমার মা মানে জেঠিমণি যখনই দাদাভাইকে বরণ করতে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই বরণ ডালাটা পড়ে যায়। চৈতি তখন বলে, যা, তারপর মা কি আর বরণ করেনি? এরপরই তিতির বলে, দাদাভাই ঠাম্মির দোহাই দিয়ে বরণ করতে বারণ করলো, বলল যেই কাজে একবার বাধা পড়ে সেটা নাকি ঠাম্মি বলেছে আর দুবার করে করার কোনো দরকার নেই, সেই জন্য আর বরণটা সেভাবে হয়নি। তবে কাকিমণি মানে তোমার মা মন থেকে আশীর্বাদ করে দিয়েছে, ব্যাস তারপরে দাদাভাই চলে এসেছে। আর এটা শোনার পরে চৈতি বলে, সেটা তো না হয় বুঝলাম, কিন্তু সেকেন্ড যেটা ঘটেছে সেটা কি? তিতির বলে, ঝিল এসে গেছে বিয়ের মণ্ডপে। আর এটা শোনার পরেই চৈতি বলে, ঝিল ঝিল আবার কোথা থেকে এলো? ওর তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, শুনেছিলাম বাড়ি থেকে বেরিয়েও পড়েছে, তারপর আবার এখানে ফিরে আসলো কি করে? তিতির এটা কি করে সম্ভব? তিতির বলে, এটা তো আমিও বুঝতে পারছি না গো, আমিও বুঝতে পারছি না যে কেন ঝিল এখানে এলো। দাদাভাইটা না ভীষণ বাড়াবাড়ি করে, কি দরকার ছিল ওকে ইনভাইট করার? ওকে তো রীতিমতো লাল বেনারসি পরিয়ে গা ভর্তি গয়না পরিয়ে যেন এখানে নিয়ে এসেছে। দেখে তো মনে হচ্ছে গয়নাগুলো সবই সোনার, কিন্তু আজকাল তো দিনে বোঝা যায় না। তবে যদি সোনারই হয়, কে দিল ওকে এত লাখ লাখ টাকার গয়না? আমার তো মাথাতেই ঢুকছে না। তখনই চৈতি বলে, সত্যি তো এবারে তো আমারও টেনশন হচ্ছে, সাক্ষ্য কি আবার নতুন কিছু ভেবে রেখেছে নাকি? না মানে আমার কেমন যেন একটা ডাউট হচ্ছে। তখনই একই কথা তিতিরও বলে আর বলে, দাদা ভাইয়ের মনের মধ্যে আবার অন্য কিছু চলছে না তো? এটা জানাটা ভীষণই দরকার। এর মধ্যেই ঝিল তো দাঁড়িয়েছিল। তখনই শতরূপা বলে, হ্যাঁ রে ঝিল, তুই শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে চলে এলি, তুই তোর প্রাক্তন বরের বিয়ে দেখবি বলে। আচ্ছা, আমরা না হয় আমাদের তরফ থেকে ইনভাইট করেছিলাম, তা তোকে আসতেই হলো। ঝিল তখন বলে, কেন আসবো না বলো তো? উনি এতবার করে রিকোয়েস্ট করেছে, এটা যদি আমি না আসতাম তাহলে তো ওনাকে অসম্মান করা হতো, তাই জন্যই আমি এসেছি। সাক্ষ্য তখন বলে, হ্যাঁ তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ না বিয়েটা হচ্ছে, বিয়ে দেখবে তারপরেই যাবে। ঝিল তখন বলে, হ্যাঁ আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি কোথাও যাব না, আগে বিয়েটা কমপ্লিট হবে তারপরে আমি কোথাও যাওয়ার কথা ভাববো। নিন, এবারে হয়েছে তো? এর মধ্যেই সাক্ষ্যর মা বলে, আচ্ছা ঝিল, তুই আমাকে একটা কথা বলতো, এই যে তোর গায়ের গয়নাগুলো, এগুলো কি সবটাই সোনার? এটা শোনার পরেই শতরূপা বলে, দিদি তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওর মতন একটা মেয়ে যার মা কিনা লোকের বাড়ি কাজ করে, সে এত টাকার গয়না কি করে পরে আসবে? এটা কি আদৌ সম্ভব? কিন্তু সাক্ষ্যর মা বুঝতে পারে গয়নাগুলো সবটাই আসল সোনার, সেই জন্যই ডাউটটা মনের মধ্যে বাসা করেছে। এর মধ্যেই মিনতি আর মিলিকে ডেকে পাঠায় আর বলে, হ্যাঁ রে মিনতি, তুই কি তোর মেয়েকে এই গয়নাগুলো কিনে দিয়েছিস? মিনতি বলে, কি যে বলো না বড় বৌদি, আমার কাছে থোড়ি না এত টাকা পয়সা আছে যে আমি ওকে এই গয়নাগুলো কিনে দেব। দেখো, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তো তোমাদের বাড়িতেই ছিলাম, হঠাৎ করে ঝিল এত সুন্দর সেজেগুজে এই বিয়ের মণ্ডপে এসেছে, তোমরা যেমন অবাক হয়েছ ঠিক সেইভাবে আমিও অবাক হয়ে গেছি। তবে এটাই জানার যে সত্যি ও কেন এইভাবে এলো। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও সেভাবে কোনো উত্তর দেয়নি। মিলি বলে, ছাড়ো না মা, তাতে কি হয়েছে? আমার বোনের সাথে ওনাদের বাড়ির ছেলের ডিভোর্স হয়ে গেছে, তো সে যদি বর বেশে আবারও বিয়ে করতে আসতে পারে, তাহলে ঝিল কেন নতুনভাবে সেজে এই বিয়ে দেখতে পারবে না? কেউ কি বারণ করেছে? বরঞ্চ সাক্ষ্যবাবু নিজে ওকে ইনভাইট করেছে, তাই ও এখানে এসেছে। তার মধ্যেই শতরূপা বলে, মিলি তোর মুখের ভাষাটা ঠিক কর, তুই হয়তো ভুলে গেছিস যে তুই কাদের সাথে কথা বলছিস। তখনই মিলি বলে, দেখো প্রথমত আমি তো তোমাদের বাড়িতে কাজ করি না, আর আমার বলার অধিকার আছে বলেই বলছি। শুধুমাত্র আমরা গরিব বলে তোমরা একতরফা বলে যাবে আর আমরা একতরফা শুনে যাব,
তেমনটা কোনোভাবেই সম্ভব নয়, তাই জন্যই কথাগুলো বললাম। এদিকে চৈতি তিতিরকে বলে, আমার না সত্যি এবারে খুব নার্ভাস লাগছে। সাক্ষ্য সত্যি আবার ঝিলকে কেন এখানে ডেকে পাঠালো? তিতির বলে, আরে ডেকে পাঠিয়ে কী বা করবে, ওদের তো অফিসিয়ালি ডিভোর্সটা হয়েই গেছে, আর তো কোনো কিছু বাকি নেই। তো আমার মনে হয় ও ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে ঝিলকে দেখাতে পারে যে ও কত সুন্দরভাবে বর বেশে তারপর এত বড় অনুষ্ঠান করে তোমাকে বিয়ে করছে। এটা জাস্ট ঝিলকে জ্বালানোর জন্য এই কাজটা ও করেছে, আমার তো এটাই মনে হচ্ছে। কিন্তু চৈতি খুব ভালো মতন জানে সাক্ষ্যর চোখে ঝিলের প্রতি ভালোবাসা দেখেছিল চৈতি। সেই চৈতি এখন বুঝতে পারছে ঝিল আর সাক্ষ্য যদি একসাথে হয় তাহলে তার অবস্থা যে কতটা খারাপ হতে পারে সেটা চৈতি খুব ভালো মতন জানে, সেই জন্যই নার্ভাস থাকে। অন্যদিকে সাক্ষ্য বলে, মা আমি বলি কি, তোমরা এত বেশি ভেবো না, সময় থাকতে থাকতে চৈতিকে নিয়ে এসো, বিয়ের মণ্ডপে বিয়েটা কমপ্লিট করিয়ে দাও। ওরা তো আবার বাড়ি যাবে, ওরা তো এখানে আর সারাক্ষণ থাকবে না, তাই না? তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাওয়াটাই ভালো। সাক্ষ্যর মা তখন ভাবে, যাক সাক্ষ্য যখন নিজের মুখে এই কথাটা বলেছে তাহলে হয়তো ওর মনের মধ্যে অন্য কিছু নেই। ভালোই ভালোই চৈতির সাথে শুধু বিয়েটা হয়ে যাক সাক্ষ্যর, এটাই আমরা চাই। এর মধ্যেই ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ রে ঝিল, কি হচ্ছে বলতো এখানে, আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঝিল তখন বলে, সবটা তো আমারও ডাউট লাগছে রে, কিন্তু কি করা যাবে। আমি শুধু একটা কথাই ভাবছি, কত তাড়াতাড়ি বিয়েটা হবে আর আমি এখান থেকে কত তাড়াতাড়ি যেতে পারবো, কারণ এখানে থাকতে আমার আর একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে ঝটপট করে এখান থেকে চলে যাই। এদিকে সাক্ষ্য মনে মনে ভেবেই রেখেছে চৈতি বিয়ের মণ্ডপে আসলে চৈতির সামনেই ঝিলকে বিয়ে করে চৈতিকে একেবারে যোগ্য জবাব দেবে সাক্ষ্য।